জীবনের মূল সুর, দুরন্ত অপূর্ব বাংলাদেশ। কিছু মৌলিক ভাবনা, কবিতা আবৃত্তি ও সাক্ষাৎকার নিয়ে অদ্বিতীয়ার আয়োজন। পরিকল্পনা, রচনা ও সূত্রধর আমি বাংলাদেশের সাধারণ এক মেয়ে, জাকিয়া আফরিন। বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রীর। বলবীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন। গত 25শে মে আমরা পালন করেছি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী। ঝড়ের গতিতে বাংলা সাহিত্যে তার আগমন ঘটেছিল, নাড়িয়ে দিয়েছিলেন সমসাময়িক সাহিত্যের মূল কাঠামো। মাত্র 23 বছর সাহিত্য চর্চা করেছেন, তবু বাংলার মানুষের মননে মানবতাবাদী ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর তারই। আজকের অদ্বিতীয়ার স্মরণ করব কিংবদন্তি নজরুল প্রতিভার। নজরুল এই সময়ে বড়ই প্রাসঙ্গিক, বড়ই প্রয়োজনীয়। কৃষ্ণাঙ্গ মানুষের বেঁচে থাকার অধিকার আদায়ের যে আন্দোলন আজ যুক্তরাষ্ট্রে মানুষকে মহামারীর মধ্যেও বের করেছে রাস্তায়, সেই আন্দোলনে একাত্মতা জানাতে স্মরণ করি নজরুলকে। তিনি সেই কবি যার বিদ্রোহী কবিতা ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে। 71 সালে স্বাধীনতার সময়ে আমাদের যোদ্ধারা শুনেছেন নজরুলের শেকল পরার ছল আর দুর্গম গিরি কান্তার মরু পার করবার আহ্বান। কবি না হয়ে যিনি অনায়াসে স্বাধীনতা সংগ্রামী অথবা সমাজ সংস্কারণ হিসেবে বিখ্যাত হতে পারতেন। বাংলা ভাষায় রচনা করেছেন 4000-এরও বেশি গান। নিজের সম্পাদিত ধূমকেতু পত্রিকার প্রথম সম্পাদকীয়তে ঘোষণা করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সাম্রাজ্যবাদী দাসত্বের কবল থেকে। নজরুলের রচনায় তাই আজও খুঁজে পাই সকল প্রগতিশীল আন্দোলনের সমর্থন। প্রথমেই রয়েছে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন বিষয়ে কথোপকথন বাংলাদেশি আমেরিকান বিজ্ঞানী ডক্টর আহমেদ বদরুজ্জামানের সঙ্গে। 40 বছর জ্বালানি শক্তি বিষয়ক গবেষণার সঙ্গে তিনি নিযুক্ত আছেন। বর্তমানে পড়ান ক্যালিফোর্নিয়ার বার্কলিতে বিগ আইডিয়া কোর্স, এনার্জি অ্যান্ড সিভিলাইজেশন। এই বিশ্ববিদ্যালয়েই বাংলা বিভাগ খুলতে ছিলেন অন্যতম সহায়ক। সান ফ্রান্সিসকো বে এরিয়াতে বিভিন্ন মানবিক আন্দোলনের সঙ্গে যুক্ত দীর্ঘদিন থেকে। ডক্টর বদরুজ্জামান, আপনাকে স্বাগত। আজকে ব্ল্যাক লাইভস ম্যাটার এই বিষয়টি নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। এই 2020 সালে অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমরা মানুষের গায়ের রং নিয়ে কথা বলছি, আমরা কৃষ্ণাঙ্গ মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে কথা বলছি। এই তো 2 সপ্তাহ আগে মহাবিশ্বে আমরা মানুষ পাঠালাম, চাঁদে কদিন পরে আমরা পর্যটন কলোনি করার কথা ভাবছি, অথচ মাটিতে কি হচ্ছে? আমরা মানুষকে মানুষের যে বেঁচে থাকার যে সবচেয়ে স্বাভাবিক যে অধিকারটা, সেটাই যেন আমরা দিতে পারছি না। তো আমি আপনার কাছে জানতে চাইছি যে ব্ল্যাক লাইভস ম্যাটার এই আন্দোলন আমরা কেন করছি? সবার জীবনেরই তো মূল্য রয়েছে, তাহলে কেন আমরা জোর দিচ্ছি কৃষ্ণাঙ্গ মানুষের জীবনের? নিশ্চয়ই সব মানুষের জীবনেরই গুরুত্ব রয়েছে, এটা আমরা জানি, কিন্তু ব্ল্যাক লাইভস ম্যাটার বা কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার সম্বন্ধে আলোচনা করা মানে এটা নয় যে অন্যদের অধিকার, অন্যদের বেঁচে থাকার অধিকারটা তুচ্ছ। এই মুহূর্তে আমাদের আফ্রিকান আমেরিকান দেশবাসীর উপরে যে অনাচার অত্যাচার চলছে যুগ যুগ ধরে, সেটাতে একটা সুরাহা করার সময় এসছে। সেটা আমাদেরকে করতে হবে এবং সেইটা সুরাহা করতে গেলে আমাদের ওইটার প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে এবং বিশেষ দৃষ্টি দিতে গেলে অল লাইভস ম্যাটার যদি বলতে শুরু করি তাহলে সেটাকে লুকিয়ে ফেলা হয়। আপনার তো জীবনে নানান সমস্যা থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় সমস্যাকেই আপনি সামনাসামনি মোকাবেলা করেন। এবং আমার কাছে যেটা মনে হয় যে কৃষ্ণাঙ্গ মানুষের এই দেশে
আফ্রিকান আমেরিকানদের যে একটা অধিকার এবং অত্যাচার অনাচারের যে সমস্যা রয়েছে সেটা আমাদেরকে সবচেয়ে প্রথম মোকাবেলা করতে হবে। সেই জন্য আমার মনে হয় ব্ল্যাক লাইভস ম্যাটারটা এই সংগ্রামে আমাদের সামিল হওয়া উচিত। ধন্যবাদ। আমি আপনার সঙ্গে একদমই একমত। আপনি যেটা বললেন যে যেই কারণে আমরা ব্ল্যাক লাইভস ম্যাটার বলছি, এর মানে এই নয় যে অন্যদের জীবনের মূল্য নেই। এর শুধু মানে এই মুহূর্তে এটাই প্রয়োজন হয়ে পড়েছে। ঠিক যেমন নারী নির্যাতনের জন্য আমরা বলি একটা আইন দরকার, নারী নির্যাতন রোধ করার জন্য বিশেষ আদালত দরকার। এটা আমরা এজন্যই বলি কারণ ওই সমস্যাটাই বিকট। অন্যদের উপরও নির্যাতন হচ্ছে, কিন্তু তবু যাতে এটাতে আমরা বিশেষভাবে মনোযোগ দিতে পারি, তাই আমরা একটা আলাদা ধরনের ব্যবস্থা চাই। এরপরে আমি যেটা জানতে চাইবো, কালোদের ওপর অনেক বছর ধরেই কিন্তু অত্যাচার হচ্ছে। কৃষ্ণাঙ্গ মানুষ এই দেশে নির্যাতিত, নিপীড়িত এবং লাঞ্ছিত অনেক বছর ধরে। তাহলে এই সময়েই কেন এই আন্দোলনটা এত বড় আকারে প্রকাশ পেল? তার বড় কারণ হচ্ছে যে আপনি যেটা বললেন, যেটা অনেক দিন ধরেই হচ্ছে, শুধু অনেক দিন ধরে নয়, 400 বছর ধরে হচ্ছে। আর এটা শুরু হয়েছে ক্রীতদাস ব্যবস্থা থেকে। এই দেশে যখন ক্রীতদাস আফ্রিকার থেকে আনা হতো, তাদেরকে গরু ছাগলের মধ্যে বিক্রি করা হতো, তারা সম্পত্তি ছিল। কিন্তু 1865 সালে যখন গৃহযুদ্ধ শেষ হয় দেশে, তখন ক্রীতদাস ব্যবস্থাটা তুলে দেওয়া হলো। কিন্তু তাতে কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার কিন্তু খুব একটা বাড়ল না, তাদের শিক্ষা অর্থনীতির ব্যাপারে বাড়লো না। ইনফ্যাক্ট তার চেয়ে প্রায় শখানেক বছর পরে সিভিল রাইটস অ্যাক্ট পাস হলো 1964 সালে, এবং সঙ্গে সঙ্গে ভোটিং রাইটস অ্যাক্ট পাস হলো। সুতরাং আইন চেঞ্জ করতে তাদের অধিকার, নাম মাত্র অধিকার দিতেই আরো 100 বছর লেগে গেল। তারপরে তার সময় যাচ্ছে, তা আমরা ভাবলাম তাতেই বোধহয় আমাদের কাজ শেষ, কিন্তু সেটা হলো না। এই সংগ্রামের কাজ শেষ হলো না। 2008 সালে যখন বারাক ওবামা এই দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হলেন, অনেকে মনে করলো আমাদের কাজ শেষ, এবার দেশ দ্রুতগতিতে এগিয়ে যাবে। কিন্তু ওনার প্রেসিডেন্সির সময় আমরা দেখলাম যে নানান রকম ভাবে অত্যাচার অনাচার হচ্ছে। কৃষ্ণাঙ্গ যুবকদেরকে গুলি করে মারা হচ্ছে, অনেক সময় বিনা কারণে, অনেক সময় হাতাহাতির জন্য। কিন্তু জর্জ ফ্লয়েডের মৃত্যুটা সবচেয়ে মর্মান্তিক ছিল, কারণ এটা একটা বড় উদাহরণ যে কৃষ্ণাঙ্গ মানুষ হিসাবে আমরা তাদেরকে, সমাজ তাদেরকে সমান স্বীকৃতি দিচ্ছে না। অন্তত এক রকমের মানুষ সেই স্বীকৃতিটা দিচ্ছে না, আর তারা অনেকেই ক্ষমতায় রয়েছে। তো সেই জন্যই এই মুহূর্তে সারা জাতি এগিয়ে এসছে। আপনি দেখেছেন যে নানান জায়গায় ডেমনস্ট্রেশন হচ্ছে, সেখানে নানা বর্ণ নানা ধর্মের মানুষ একসাথে হয়ে করছে। সুতরাং আমার মনে হয় এই মুহূর্তে সবাই যখন এগিয়ে এসছে, আমার মনে হয় এই মুহূর্তে এটার সুরাহা করার অনেক বড় সুযোগ এসছে। কারণ বারবারই সুযোগ এসছে, বারবারই আমরা সুযোগগুলো হারিয়েছি। সবকিছু এখন এমন এক জায়গায় এসছে যে আমাদের মনে হয় এটা সুরাহা করা যাবে, যদি আমরা আন্দোলন এবং আমাদের বক্তব্য রাখতে থাকি। এই ব্যাপারে আন্দোলন করে থেমে নেওয়া যায়। আন্দোলন থেমে গেলে মুশকিল হচ্ছে, তাহলে আবার সবাই যার যার পথে ফিরে যাবে এবং আমরা এগোতে পারবো না। বাট এখন পুরো জাতিকে একসাথে করেছে, সুতরাং আমার মনে হয় এটাই সময় আমাদের এই ব্যাপারে সুরাহা করার, চিন্তা করার। ধন্যবাদ। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু একটা মহামারীর মধ্যে আছি। 3 মাস ধরে আমরা মোটামুটি কিন্তু ঘর বন্ধ। শুধু আমেরিকায় নয়, বিশ্বের বিভিন্ন দেশে এবং বেশিরভাগ দেশেই মানুষের চলাফেরা অনেক সীমিত হয়ে গেছে। তারপরেও এখানে যারা আন্দোলন করছেন তারা হয়তো বা তারা পারছেন সামাজিক দূরত্বটুকু মেনে তারা করার চেষ্টা করছেন। কতটুকু তারা সফল হচ্ছেন আমি জানি না, কিন্তু অনেকেই মনে করছেন যে এই সময়ে আমি বাইরে যেয়ে আসলে আন্দোলন করতে পারবো না। তো যারা করতে পারবেন না, আপনি কি মনে করেন যে আমি যদি আন্দোলনের জন্য রাস্তায় না যাই, আমি আর কিভাবে এই কৃষ্ণাঙ্গ মানুষের জীবনের যে অধিকার, সেই আন্দোলনের সঙ্গে আমি কি করে একাত্মতা ঘোষণা করতে পারি এবং আমি কি করতে পারি, আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমি কি করে এই আন্দোলনকে আরেকটু জোরদার করতে পারি? যারা আন্দোলন করছেন রাস্তায় নেমে, তাদেরকে আমি সালাম জানাই, কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করছেন। কিন্তু যারা করতে পারছেন না, বাইরে যেতে পারছেন না, তাদেরও অনেক করণীয় রয়েছে। অনেক ছোট জিনিস থেকে বড় জিনিস করা যায়। একটা হচ্ছে যে আমাদেরকে প্রশ্ন করতে হবে, আমাদের কৃষ্ণাঙ্গ মানুষের কত বন্ধু বান্ধব আছে, আমরা কজনকে চিনি, আমরা বাংলাদেশিরা কয়জন কৃষ্ণাঙ্গ মানুষকে চিনি। আমার সৌভাগ্য হয়েছিল কাজ করার, আমি যখন বড় কয়েকটা কোম্পানিতে কাজ করেছি এই দেশে, তখন আমার সুযোগ হয়েছিল। কিন্তু তার বাইরে সামাজিকভাবে তো আমরা অনেক সময় জানি না। আমাদের ছেলেপেলেরা যেসব স্কুলে যায়, অনেক জায়গায় থাকে না তাদের ওই কৃষ্ণাঙ্গ মানুষের সন্তানাদের। সুতরাং এটাই একটা বড় সুযোগ। আমরা
আমাদের নেইবারে যদি কৃষ্ণাঙ্গ মানুষ থাকেন, তাদেরকে গিয়ে বলা যে আমরা আপনাদের পাশে আছি। এটা একটা ছোট্ট ব্যাপার, কিন্তু ওনাদের কাছে এটা অনেক বড় ব্যাপার। আমার মনে আছে 9/11 যখন হয় এই দেশে, তখন তো আপনারা দেখেছেন যে অনেকে মুসলমানদের বিরুদ্ধে হইচই করছে। তা আমি একটা বড় কোম্পানিতে তখন চাকরি করি, আমি ছোট্ট একটা জিনিস লিখেছিলাম যে আমরা তো মানুষ তোমাদের মতোই। এই কথা শুনে আমার অনেক কৃষ্ণাঙ্গ যারা সহকারী তারা এগিয়ে এসেছিলেন, আমার পিঠে হাত থেকে বলেছেন আমি আছি তোমাদের সাথে, আমরা আছি তোমাদের সাথে। এইভাবেই আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারি। এটা একটা অত্যন্ত সামান্য জিনিস, অনেক বড় কিছু না। তাছাড়া আমরা অনেক কিছুই করতে পারি। আমরা কৃষ্ণাঙ্গ মানুষের যে অনেক ব্যবসা রয়েছে, ওদের দোকানপাট রয়েছে, সেগুলোকে আমরা প্যাট্রোনাইজ করতে পারি, সেখান থেকে জিনিসপত্র কিনতে পারি। কারণ আর্থিক ব্যাপারও তো একটা বিরাট ব্যাপার রয়েছে। তারপরে আমরা কৃষ্ণাঙ্গ মানুষের এই দেশের ইতিহাসটা জানতে শেখার চেষ্টা করতে পারি, কারণ আমরা অনেকেই কিন্তু এদের ইতিহাসটা জানি না। আমি অনেককে বলতে শুনেছি এখানে যে ওইটা তো কৃতদাস ব্যবস্থা, এমন কি এটা তো আমাদের দেশে কাজের লোক থাকে সেরকম ব্যাপার, কিন্তু সেই রকম ব্যাপার নয়। মানুষ যখন গরু ছাগলের মতো বিক্রি হয়, তারা যখন যুগ যুগ ভাবে সেভাবে বাস করে, সেটা অনেক অনেক বড় ব্যাপার আছে। আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, জানতে হবে। আমি এই প্রশ্নটা করেছিলাম আমরা কি করতে পারি। আমার পুত্রবধূ একটা লিস্ট পাঠিয়েছে আমার কাছে, আমি আপনাদেরকে সেটা পাঠিয়ে দিতে পারি, আপনারা সেটা পোস্ট করতে পারেন। অনেকগুলো জিনিস আছে করার। সুতরাং তাদেরকে কৃষ্ণাঙ্গ মানুষদেরকে সাপোর্ট করা, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, তাদের ব্যবসা সাপোর্ট করা, তাদের দিকে হাত বাড়ানো, তাদের সাথে পার্টনার করা, তাদের ইতিহাস এবং সমাজ সম্বন্ধে আমাদেরকে জানা, সেটা আমাদেরকে জানতে হবে। অনেক কিছু করণীয় আছে, আমরা করতে পারি। আমার শেষ প্রশ্নটা হচ্ছে এই বে এরিয়ায় যে বাংলাদেশিরা রয়েছেন তাদেরকে নিয়ে। প্রথমেই একটা নিজের দিকে একটু তাকানো, যে আমরা এমন দেশ থেকে এসেছি যেই দেশের সবচেয়ে ব্যবসা সফল কোম্পানি হচ্ছে যারা রং ফরশেকারী ক্রিম বিক্রি করে। তো আমরা তো ওই শ্বেতাঙ্গ প্রীতি শিখে এসেছি ছোট কাল থেকে। একটা কালো মানুষ কখনো সুন্দর নয়, ওই জিনিস আমাদের মাথার মধ্যে ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে। এখন আমরা যখন এখানে আসছি, আমি দেখি যে আপনি যেভাবে মনে করছেন যে আমাদের ওদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে হবে, আমি খুব বোধ করছি বাংলাদেশের আরো অনেক মানুষ আছেন যারা কিন্তু বিভিন্ন স্টেটে আছেন, যারা বোধ করছেন যে আমাদের এদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে হবে। আবার এমনও অনেকে আছেন তারা কিন্তু এই যে আন্দোলন, এটাকে বিভিন্ন ভাবে তুচ্ছ করার একটা চেষ্টা করছেন। এবং একটা জিনিস আমি যেটা দেখেছি, এই যে দোকানপাট ভাঙচুর হচ্ছে, কিছুটা হলেও একটু সম্পত্তির ক্ষতি হচ্ছে বিভিন্ন জায়গায়, এইটাকে একটা বিরাট ইস্যু বানিয়ে তারা বলার চেষ্টা করছেন যে এই রকম আন্দোলন আমরা চাই না, কারণ আমরা মারামারি চাই না, আমরা শুধু শান্ত পৃথিবী চাই। আর এটা হচ্ছে একটা অতিরিক্ত একটা জিনিস, এতটা করা দরকার ছিল না। তো আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি এবং আমরা সন্তান এখানে এই দেশে বড় করছি, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি দুটো কথা বলবো। আমি মিনিয়াপলিসের একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, আপনি বোধহয় ঘটনাটা দেখেছেন, নিউ ইয়র্ক টাইমস হুম। এটা উঠেছিল, ওর দোকানটা পুড়িয়ে দেওয়া হয়। তো ওর মেয়ে কিন্তু খুব ঘাবড়ে গেছিল। ভদ্রলোক উনি এসছেন দেশ থেকে, উনি বললেন এটা তো দোকান, আমি তো এটা আবার বানাতে পারবো। ওই লোকটার, ওর তো জীবনটা চলে গেল, ওটা তো ফেরত আসবে না। আমরা বাংলাদেশিরা অনেক জায়গায়, হ্যাঁ আমরা ভুল চিন্তা করছি, কিন্তু এমন ওনার মতো এমন মানুষও আছে যারা অন্যভাবে চিন্তা করছে। এটা চিন্তা করার প্রয়োজন আছে, এভাবে চিন্তা করার প্রয়োজন আছে। হ্যাঁ ভাঙচুর হচ্ছে, কিন্তু আপনি চিন্তা করে দেখুন, আপনাকে যদি, আপনার সমাজকে যদি 400 বছর ধরে গলা টিপে রাখা হয়, আপনার রিয়াকশনটা কি হতে পারে? ভালো রিয়াকশন হতে ভালো, কিন্তু সবসময় তো তা হয় না। সুতরাং আপনাকে সেটাকে ক্ষমা সুন্দর চোখে দেখে বুঝতে হবে এর অন্তর্নিহিত কারণটা কি, তারপরে হাত বাড়িয়ে ওনাদেরকে এগিয়ে নিতে হবে। এবং আমাদের ধর্মে এবং আমাদের অন্য ধর্মেও আছে, মানুষ যখন তলোয়ার নিয়ে আসে, হাত বাড়িয়ে দিয়ে শান্তি করা যায়। সুতরাং আমার মনে হয় না এই ভাঙচুর হচ্ছে দেখে আমরা পিছিয়ে যেতে পারি। তার কারণ একটা তো আছে মানবিক, মানবিক, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমাদের ছেলেপেলেরা এখানে বড় হচ্ছে, ওরা এখানে কাজ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, নানান জাতি, নানান বর্ণ, নানান ধর্মের মানুষের সাথে ব্যবসা করবে, কাজ করবে, মেলামেশা করবে। আমরা তো শুধু বাংলাদেশি সমাজের ভিতরেই থাকবো না। সুতরাং সেইখানে নানান ধরনের মানুষের সাথে আমরা কেমন করে চলাফেরা করতে পারি, তাদের দিকটা যদি আমরা বুঝতে পারি,
প্লাস ধরুন আমাদের তো অনেক সময় বিপদ আসতে পারে, যেমন 9/11 পরে হয়েছিল, এখানকার যারা মুসলমান তারা অনেক বেকায়দায় ছিলেন। সেই সময় অনেক কৃষ্ণাঙ্গ মানুষ আমাদের সাথে হাত মিলিয়েছিলেন, অন্য জাতির সাদারাও করেছিলেন, অনেকেই করেছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা সবাই কিন্তু একসাথে মিলে এমন একটা সমাজ গড়তে পারি যেখানে মানুষে মানুষের ভেদাভেদ নাই, মানুষে মানুষের সন্দিহান ভাবে আমরা তাকাতে হয় না। আমরা মানুষ, আমরা আমাদের মানবিক কারণ রয়েছে, আর এই ব্যাপারে আমাদের ছেলেপেলেদের শিক্ষা দেওয়া খুবই, কারণ আমরা চাই আমাদের ছেলেপেলেরা মানুষ হোক। মানুষ হওয়া এটা না যে পিএইচডি করলো, এমডি করলো, ডিগ্রি করলো। মানুষের মতে মানুষ, মানুষের ভিতরে ভেদাভেদ নাই, এই কথাটা আমাদেরকে ভাবতে হবে। কাজী নজরুলের কদিন আগে হলো জন্মবার্ষিকী, উনি কি বলেছিলেন যে মানুষে মানুষের ভেদাভেদ নাই। আমাদের ধর্ম নেতারাও কিন্তু তাই বলেছেন, যারা ধর্ম প্রচার করেছে, মানুষে মানুষের ভেদাভেদ নাই। আমাদের সেই জিনিসটা বুঝতে হবে, দুটোই মানবিক কারণে এবং সামাজিক কারণে। তো আমি আশা করব আমরা সবাই একসাথে মিলে এই ব্যাপারটা, হ্যাঁ আমি জানি আমরাও তো মানুষ, সুতরাং আমরা নানানভাবে নানান রকমের ভুল ধারণা নিয়ে বড় হই। আমরা জানি না আপনারা কয়জন পাকিস্তানের কথা মনে আছে। আমরা বাঙালিরা মনে রাখা উচিত, পাকিস্তানিরা অনেক সময় আমাদেরকে মানুষ মনে করতো না। মনে আছে, আমি বাংলাদেশ যুদ্ধের সময় ইউনিভার্সিটির লেকচারার ছিলাম, সেই সময় দেখেছি ওরা কি অত্যাচার করেছে। তারা তো আমাদের সহধর্মী ছিল, হ্যাঁ তাদের অনেকেরই রং আমার একটু ভরসা হয়তো ছিল, কিন্তু এই যে মানুষে মানুষ ভেদাভেদ হওয়াতে আমার বাঙালিরা কত মারা গেছে, মা বোনেরা অত্যাচারিত হয়েছে, এটা তো আমরা চাই না, এটা আমরা কারোর প্রতি চাই না। আর আমরা বাঙালি হিসাবে আমাদের মানুষের সমান অধিকার হিসাবে হওয়ার ব্যাপারে আমাদেরকে একটু সজাগ হতে হবে, আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে সজাগ করতে হবে, শিক্ষিত করতে হবে। আমরা যদি এই দেশের কৃতদাস ব্যবস্থার ইতিহাসটা একটু ভালো করে দেখি, আমরা বুঝতে পারবো, এবং সেইটাই আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে যে তোমরা দেখো কেন এই ব্যাপারটা হচ্ছে, কেন এই ব্যাপারটা হচ্ছে। কারণ নেলসন ম্যান্ডেলার মতো তো মানুষ এসছেন, উনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন, উনি কৃষ্ণাঙ্গ ছিলেন, ওনাকে 27 বছর জেলে রাখার পরে উনি দেশে যখন ফিরে আসেন, প্রেসিডেন্ট হলেন, উনি তো শ্বেতাঙ্গদের উপরে অত্যাচার করেননি, উনি শ্বেতাঙ্গদেরকে একই সরকারে নিয়ে একসাথে সমাজ ব্যবস্থা করেছেন। সুতরাং আমি আশা করি আমরা অ্যাটলিস্ট নেলসন ম্যান্ডেলার উদাহরণটা মেনে আমরা বাঙালিদের ইতিহাস দেখে আমরা বুঝতে পারবো যে মানুষে মানুষের ভেদাভেদ করে আমরা মানুষ হতে পারবো না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আশা করব আমরা শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, আমেরিকান সব ধর্ম, সব জাতি গোত্রের সঙ্গে মিলেমিশে যেন থাকতে পারি এবং একটা সুন্দর পৃথিবী আমাদের সন্তানদের জন্য আমরা যেন রেখে যেতে পারি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটা করার জন্য। ডক্টর বদরুজ্জামানের সঙ্গে কথা বলতে বলতে মনে পড়ল কাজী নজরুলের মানুষ কবিতাটি, যেখানে তিনি বলেছিলেন সবচেয়ে বড় ধর্ম হল মানবিকতা। অস্বীকার করেছিলেন লিঙ্গ, ধর্ম, বর্ণ, বিত্ত বিশেষ বৈষম্য। নজরুলের এই মানবিকতা ও বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন ছড়িয়ে পড়েছে আজ প্রজন্ম থেকে প্রজন্মে। তারাই আজ রাস্তায় দাঁড়িয়ে দাবি করছে মানুষের সমান অধিকার। চলুন শুনি মানুষ কবিতাটি মারুফা কানিজের কণ্ঠে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষেরই জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিকে জলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি।
এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে, বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুখা আছো মর্গ ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষেরই ঘৃণা করি, ওরা কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরই মেরে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। আমাদেরই এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে বাজে। আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ। কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসো না বন্ধু, আমার আমিষে কত অতল অসীম। আমি কি জানি, কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদি ঈসা। কে জানে কাহার অন্ত আদি, কে পায় কাহার দিশা। কাহারে করেছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি। হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি। অথবা হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে, আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দোহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো উহারি ঔরুষে ভাই ইহারি কুটির বাসে, জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি, হয়তো আসিছে সে এরই দ্বারে। ওকে চণ্ডাল, চমকাও কেন, নহে ঘৃণ্য জীব। ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট। তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে। হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল। তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দ্বারে খালি গিয়ে ফিরে যায় নীতি, ভিখারি ও ভিখারিনী। তারই মাঝে কবে এলো ভোলানাথ, গিরিজায়া তাকে চিনি। তোমার ভ্রগের রাস হয় পাছে, ভিক্ষা মুষ্টি দিলে। দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে। সে মোর রহিল জমা, কে জানে তোমার লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু, তোমার বুক ভরা লোভ, দুচোখে স্বার্থ ঠুলি। নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যতটুকু দেবতা, বেদনা মথিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা।
তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দড়ি জানে, তোমার মৃত্যুবাণ আছে তব কোন প্রাসাদের এখানে। তোমারই কামনা রানী, যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি। কাজী নজরুল ইসলাম সারাটি জীবন ধর্মান্ধ গোষ্ঠীর আঘাতে জর্জরিত হয়েছেন। আর্থিক কষ্টও ভুগিয়েছে অনেক, তবু মানুষের ভালোবাসাকে অনুপ্রেরণা করে সৃষ্টি সুখের উল্লাসে গান গেয়েছেন। 1976 সালে মৃত্যুবরণ করার আগে দুরারোগ্য পিক্স ডিজিজে আক্রান্ত হয়ে বাকরুদ্ধ হয়েছিলেন 34 বছর। অদ্বিতীয়ার সর্বশেষ পরিবেশনা যদি বাঁশি না বাজে। সুস্থ জীবনের সর্বশেষ সম্বর্ধনা অনুষ্ঠানে নজরুল এই বাণী দিয়েছিলেন। পরিবেশনায় অপর্ণা কানুনগ। সবাই ভালো থাকুন, সত্যের সঙ্গে থাকুন। যদি আর বাঁশি না বাজে। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকদের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরেরই প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান তার স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্ম ফুলই দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গরুস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আছড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি। গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি মাত্র। সে হাতে হাত মিলানো যদি হাতাহাতির চেয়ে অশোভনীয় হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানে দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ, বিগ্রহ। মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদজ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ ও সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্বও চাই না। জীবন আমার যত দুঃখময়ই হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি। কিন্তু কই, আমার জীবনই হয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো দগ্ধ। মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের এক মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে,
আমার মন তখন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়েই জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নেই, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারেই বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পরে বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থ দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু, আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করে সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধবিধুর ধূপ।